ইয়ে করেছো, আনমিউট করেছো? এটা দেখো তো সবাই, সাউন্ড ঠিক আছে কিনা বা ভিডিও ঠিক আছে কিনা। ঠিক আছে। আচ্ছা দেখো একটু, গতদিন যেটা আমরা করেছিলাম যেটা সেটা হলো যে আমরা এই জিনিসগুলো পড়ে ফেলছিলাম গতদিন, তোমাদের যদি মনে থাকে আর কি, এগুলো পড়া হয়ে গেছিল। প্রথম সূত্র, জড়তা, স্থিতি জড়তা, গতি জড়তা, ম্যাথটা আমরা করেছিলাম, নিউটনের দ্বিতীয় সূত্র। আজকে আমরা এখান থেকে একটু দেখবো, একটু খেয়াল করো। আজকের ক্লাসটা হচ্ছে ম্যাক্স, বেসিক্যালি হচ্ছে একটু ম্যাথমেটিক্যাল টার্ম থাকবে অনেক, সো একটু ভালো করে খেয়াল করতে হবে বা বুঝতে হবে। আর নতুন কিছু টার্ম থাকবে যে জিনিসগুলো হচ্ছে আমাদের বইয়ে নাই, বা তোমরা যেগুলো হচ্ছে এখন পর্যন্ত পড়ো নাই, হায়ার ক্লাসে গিয়ে পড়ার কথা, ওইরকম কিছু জিনিস আমরা আজকে একটু দেখবো। তো এটা দেখো, বুঝবা, কথাগুলো শুনলেই বুঝবা। তো দেখো, যেটা বলা হয়েছে যে নিউটনের দ্বিতীয় সূত্রে, যে দ্বিতীয় সূত্রে বলা হচ্ছে সময়ের সাথে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, সময়ের সাথে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেই দিকেই ঘটে। খুব সহজ একটা কথা, যারা মুখস্থ করে ফেলবে তাদের জন্য অনেক সহজ। তাহলে আমরা যদি পড়ি তাহলে কি পড়তেছি, সময়ের সাথে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেই দিকেই ঘটে। তো এর আগে তোমাদেরকে আমি একটা উদাহরণ দিতে চাই, সেটা হলো এই সময়ের সাথে জিনিসটা মানে কি, আর পরিবর্তনের হার জিনিসটা মানে কি। যে সময়ের সাথে ব্যাপারটা মানে কি, আর পরিবর্তনের হার জিনিসটা কি, একটু ভালো করে খেয়াল করো। আমরা কিন্তু নতুন কিছু জিনিস পড়বো আজকে। ধরো তোমার নাম হচ্ছে এ, তোমার মধ্যে তোমার বাবা মা তিনটা দোষ খুঁজে পায়, তিনটা দোষ নিয়ে সবসময় বলে। এক নাম্বার যে দোষ খুঁজে পাই, এক নাম্বার দোষটা হচ্ছে তুমি কম পড়ালেখা করো। দুই নাম্বার যে দোষটা খুঁজে পাই, তুমি অনেক মোবাইল ফোন ব্যবহার করো। আর তিন নাম্বার যে দোষটা খুঁজে পাই, সেটা হচ্ছে তুমি খাওয়া দাওয়া ঠিক মতো করো না বা কম করো। এই তিনটা হচ্ছে তোমার মধ্যে দোষ খুঁজে পাচ্ছে তোমার বাবা মা। তাহলে একটা হচ্ছে তুমি পড়ালেখা কম করো, দ্বিতীয় যে দোষটা খুঁজে পাচ্ছে সেটা হচ্ছে যে তুমি আহ দ্বিতীয়টা কি বললাম, আর তৃতীয় যেটা সেটা হচ্ছে তুমি ঠিকভাবে খাও না। তাহলে এটা হচ্ছে মোবাইল ফোন আসক্তি, এটা হচ্ছে খাওয়া দাওয়া কম করো, আর এটা হচ্ছে পড়ালেখা কম করো। এখন এই তিনটা দোষ তো খুঁজে পাই, এখন তোমার পাশের বাসায় বাকি তিনটা ফ্রেন্ড আছে, একজনের নাম বি, একজনের নাম সি, একজনের নাম হচ্ছে ডি। তো এই যে চারটা ফ্রেন্ড আছে, এখন তোমার বাবা মা যখনই কথা ওঠে তখন করে কি, এক নাম্বার দোষ দিয়ে তোমাকে বলে যে বি নম্বরের মতো হইতে। কেন বি নম্বরের মতো হইতে বলে? কারণ বি নাম্বার যে আছে সে খুব ভালো পড়ালেখা করে এবং যথেষ্ট পরিশ্রম করে, রেজাল্ট অনেক ভালো। এরপর মাঝে মধ্যে তোমাকে বলে সি এর সাথে উদাহরণ দেয়। সি এর সাথে কি উদাহরণ দেয়? যে সে হচ্ছে কোনো মোবাইল ফোন ব্যবহার করে না, বা করলেও খুবই কম। মোবাইল ফোন তেমন, মোবাইল ফোনের সাথে সে তেমন থাকে না। আর ডি এর সাথে যে উদাহরণটা দেয় সেটা হলো যে সে হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে ঠিকঠাক ভাবে করে, শরীর স্বাস্থ্য ভালো, রুটিন মেনটেন করে। সো রেগুলারিটি নিয়ে তোমার সাথে উদাহরণটা দেয় হচ্ছে ডি এর। তো এখন তুমি যদি বি এর সাথে নিজের পরিবর্তন করতে চাও, অর্থাৎ বি এর সাপেক্ষে যখন তুমি পরিবর্তন করবা, তখন তুমি নিজের কি পরিবর্তন করবা? পড়ালেখার ব্যাপারটা পরিবর্তন করবা। যখন তোমাকে তোমার বাবা মা সি এর সাপেক্ষে পরিবর্তন করতে বলবে, তখন তুমি কি পরিবর্তন করবা? তখন তুমি মোবাইল ফোন ব্যবহার করার যে অভ্যাস বা সময়, সেটা পরিবর্তন করবা। আর লাস্টে যেটা থাকে যে খাবারের ব্যাপারে বা নিয়মের ব্যাপারে যে নিয়মানুবর্তিতা, সেটা তুমি পরিবর্তন করবে হচ্ছে ডি এর ব্যাপারে। সো আমি আসলে বলতে চাচ্ছি যে যখন এই সাপেক্ষ ব্যাপারটা চেঞ্জ হয়ে যায়, যে কার সাপেক্ষে তোমার পরিবর্তনের কথা বলা হচ্ছে, তখন তুমি কি পরিবর্তন করবা সেই জিনিসটাও চেঞ্জ হয়ে যায়। তার মানে তোমার কি পরিবর্তন হবে, এই জিনিসটা হচ্ছে ডিপেন্ডেন্ট, এটা নির্ভর করতেছে যার সাথে তোমাকে তুলনা দেওয়া হচ্ছে
তার সাথে। তো এখন দেখা গেল বি নাম্বার যে সে পড়ালেখায় খুবই ভালো, বাট বি নাম্বারটা খাবার দাবার ভালোভাবে করে না। তাহলে তোমার বাবা মা কিন্তু বিয়ের সাথে যখন তুলনা দিবে তখন তোমার বাবা মা কিন্তু এটা বলবে না যে বিয়ের যে স্টুডেন্টটা সে পড়ালেখায় ভালো কিন্তু খাবার দাবারে সে হচ্ছে তেমন একটা ভালো না, সো তুমিও তো খাবার দাবারে ভালো না, সো বিয়ের সাথে তোমার মিল আছে, এটা কখনোই তোমাকে কিন্তু বলবে না। তোমাকে বলবে যে বি পড়ালেখা করে ভালো, তুমি পড়ালেখা করো না, সো তুমি পড়ালেখা করলে তুমি বিয়ের মতো করো। তো এই যে কম্পারিজন যে ব্যাপারটা আমি যেটা বারবার যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে তোমার কি পরিবর্তন আসবে এটা ডিপেন্ড করবে তোমার সাথে কার তুলনা করা হচ্ছে। এই জিনিসটা একটু মাথায় রাখবা আজকে, আমাদের পড়াটা আজকে এটা নিয়েই। তো আমি আবার একটু মনে করাই দিই, তাহলে সময়ের সাথে, তাহলে কার সাপেক্ষে, কার সাথে আমরা চিন্তা করতেছি, সময়ের সাথে কোন বস্তুর ভর বেগের পরিবর্তনের হার। তাহলে ভর বেগটা আমরা গত ক্লাসে কি পড়ে গেছিলাম আমরা একটু লিখবো। তাহলে আমরা পড়ে গেছিলাম কোন একটা বস্তুর ভর যদি হয় এম আর তার বেগ যদি হয় ভি, এই দুজনকে যদি আমরা গুণ করে দিই তাহলে আমরা পাবো হচ্ছে ভরবেগ। ভরবেগকে এক কথায় প্রকাশ করা হয় হচ্ছে, এক কথায় বলতে একটা বর্ণ দিয়ে প্রকাশ করা হয়, সেটা হচ্ছে পি। সো যখন তোমাকে ভরবেগের কথা বলা হবে তুমি এখন থেকে পি এর কথা জানবা। যদি বলো ভাই পি মানে কি, তাহলে গত ক্লাসে আমরা এরকম পড়ে গেছিলাম যে এফ ইকুয়াল টু এম এ, তার মানে ভর আর ত্বরণ এই দুটো রাশির গুণফল যেমন বল, সেম ভাবে ভর এবং বেগ এই দুটো রাশির গুণফল হচ্ছে পি, অর্থাৎ ভরবেগ। তাহলে এখানে বলা হয়েছে সময়ের সাথে কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, তাহলে হার মানে হচ্ছে ভাগ। তাহলে সময়ের সাথে যার সাথে বা যার সাপেক্ষে বলবে সেটা সবসময় নিচে থাকবে। তাহলে এই যে পরিবর্তন, তাহলে পরিবর্তনকে দুটো শব্দ, শব্দ না ঠিক বর্ণ, দুটো বর্ণ দ্বারা নেওয়া যায়। একটা হচ্ছে ডি আর একটা হচ্ছে ডেল। একটু খেয়াল করবা এই কথাগুলো তোমরা এখন পড়ার কথা না, এগুলো পড়তে হবে তোমাকে একদম হায়ার ক্লাসে গিয়ে। বাট যেহেতু আমরা এই টার্মগুলো তোমাদেরকে দিয়ে দিচ্ছে এখন, সো না পড়ো আসলে কোনো উপায় নাই। তাহলে পরিবর্তনের কথাটা দুইটা ভাবে উল্লেখ করা যায়, একটা হচ্ছে ডি আর একটা হচ্ছে ডেল। সো ডি যেটা, আমরা এই ডিটা কয় থেকে আসছে, ডিটা আসছে ডিফারেন্সিয়েশন থেকে। এগুলো তোমরা ইন্টারমিডিয়েটে যেয়ে পড়তে পারবা, আমি জাস্ট তোমাদেরকে একটু ধারণা দিয়ে যাই। এই ডিটা আসছে হচ্ছে ডিফারেন্সিয়েশন সেখান থেকে। তাহলে এটা মানে হচ্ছে যে পুরো একটা সময়ের মধ্যে কন্টিনিউয়াস যে পরিবর্তনটা, ধরো আহ কি বলা যায়, ধরো তোমার প্লেটে খাবার আছে, তুমি 1 মিনিট সময় ধরে এই প্লেটের খাবারটা শেষ করে ফেলবা। তাহলে তুমি প্রথম 5 সেকেন্ডে যা খাইছো, পরে 5 সেকেন্ড কিন্তু সেটা খাবা না, তারপর সেকেন্ডে সেটা খাবা না। দেখা যাচ্ছে তোমার পেটে যদি ক্ষুধা বেশি থাকে তাহলে প্রথম 5 সেকেন্ডে তুমি বেশি খাবার খাবা, আস্তে আস্তে যখন তোমার পেটে খাবার যেতে থাকবে তখন কিন্তু তুমি কিন্তু খাবার আস্তে আস্তে কম খাবা। তাহলে এই যে 1টা মিনিট সময় নিয়ে টোটাল যে পরিবর্তনটা, একটু একটু পর পর যে পরিবর্তনটা, এরকম যদি কোনো ঘটনা ঘটে থাকে তখন আমরা ডি ব্যবহার করব। আর যদি এমন হয় তোমার খাবার খাইতে ধরো 1 মিনিট সময় লাগলো, কিন্তু তোমার বাবা বা মা চিন্তা করতেছে যে 30 সেকেন্ড পর তুমি খাবার কতটুকু খাইছো। এখন ধরো তোমার প্লেটে 100 গ্রাম মাংস দেওয়া হয়েছে, তুমি 30 সেকেন্ড পর 30 গ্রাম মাংস খেয়ে ফেলছো। তাহলে এই যে 30 সেকেন্ড পর 30 গ্রাম মাংস খেয়ে ফেললা, তাহলে থাকবে কত, 70 গ্রাম। তাহলে এই দুটা পয়েন্টের মধ্যে যে ভাগটা অর্থাৎ ডিফারেন্সটা এমন যদি হয় তখন আমরা ডেল ব্যবহার করব। তার মানে দুটো নির্দিষ্ট পয়েন্টের মধ্যে যদি আমাকে পরিবর্তন বের করতে বলা হয় তখন আমরা ডেল্টা বা ডেল চিহ্ন ব্যবহার করব। আর যেমন একটা টোটাল সময়ে কোনো ব্রেক নাই, দুটো নির্দিষ্ট পয়েন্ট নাই, পুরো সময়টার মধ্যে আমাকে পরিবর্তনের কথা জিজ্ঞেস করবে বা বলা হবে, তখন আমরা সেখানে হচ্ছে ডি ব্যবহার করব। তাহলে এখন বলা হচ্ছে সময়ের সাথে ভরবেগের পরিবর্তন। তাহলে আমরা দুটো পয়েন্টের মধ্যে তো পরিবর্তন বের করতেছি না, এখানে আমরা টোটাল একটা নির্দিষ্ট সময়ের মধ্যে পরিবর্তন ব্যবহার করতেছি, যার কারণে যেটার সাপেক্ষে পরিবর্তনের কথা বলা হয় সেটা সবসময় নিচে হয়। তাহলে সেই ক্ষেত্রে আমার নিচে থাকবে হচ্ছে ডিটি, তাহলে ডিটি, আর উপরে কি থাকবে, উপরে থাকবে হচ্ছে ডিপি। তাহলে এইটুক যে কথা, সময়ের সাথে কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, এইটুক কথার ম্যাথমেটিক্যাল টার্ম হচ্ছে ডিপি বাই ডিটি। তাহলে ভরবেগের পরিবর্তনের হার ডিপি, সময়ের সাথে যার সাপেক্ষে বলবে বা যার সাথে বলবে সেটা নিচে হবে, আর হার মানে যেহেতু ভাগ এই জন্য আমি দিয়েছি ডিপি বাই ডিটি। আমাকে একটু বলবা এইটুক সবাই ঠিকঠাক বুঝতে পেরেছো কিনা, জাস্ট এইটুক। আজকের ক্লাসে এটাই সবচেয়ে মেইন টার্ম। গুড, সবাই বুঝতে পেরেছো।
তাহলে এই যে আমরা ডিপি বাই ডিটি লিখলাম, এখন কি বলা হচ্ছে, এই হারটা প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে প্রযুক্ত বল মানে কি? বল মানে হচ্ছে ধরো এখানে একটা বস্তু আছে, আমি এখানে চাপ দিচ্ছি, বল প্রয়োগ করতেছি, তাহলে এই যে বল, তাহলে বলকে আমরা কি দ্বারা সূচিত করি? এফ দ্বারা সূচিত করি। তাহলে এই বলের হচ্ছে সমানুপাতিক। আচ্ছা, এখন তোমাদেরকে আমি জানাবো যে সমান মানে কি আর সমানুপাতিক মানে কি। তাহলে একটু দেখো সমান আর সমানুপাতিক মানে কি। ধরো তোমার নাম হচ্ছে এ আর তোমার ফ্রেন্ডের নাম হচ্ছে বি। আগামী ঈদে তোমার ফ্রেন্ড টোটাল ধরো 1,000 টাকার ঈদ সালামি পাবে, আর তুমিও ধরো 1,000 টাকার ঈদ সালামি পাবা। তাহলে তোমার সালামির পরিমাণ আর তোমার ফ্রেন্ডের প্রাপ্ত সালামির পরিমাণ বোথ আর ইকুয়াল, কারণ সাংখ্যিকভাবে তারা সমান। যেহেতু সংখ্যার দিক থেকে তারা সমান, এই জন্য এদের মধ্যে চিহ্নটা হবে হচ্ছে সমান। কিন্তু যদি এমন হয় ধরো যে তুমি আর তোমার ছোট ভাই আছে একটা, এখন তোমার ছোট ভাই যেটা করে, বাসায় কেউ আসলেই, বেশি ছোট, বাসায় কেউ আসলেই সে আত্মীয় স্বজনের সাথে অনেক জিদ ধরে ফেলে এবং তাকে কিছু না কিছু খাবার বা টাকা দিতে হবে। এখন যেহেতু সে ছোট, আত্মীয় স্বজন কেউ আসলে যখন সে জিদ ধরে, তো ডেফিনেটলি তার জিদে কাজ হয় এবং সে কিছু না কিছু টাকা বা খাবার পায়। এখন তোমার যেহেতু ভাই এবং ওর সাথে তোমার মোটামুটি ভালো সম্পর্ক, ও যদি খাবার পায় বা টাকা পায়, তাহলে তার একটা অংশ তুমিও পাও। তাহলে সেক্ষেত্রে তুমি যে তার অংশ পাচ্ছ, তাহলে এটা কিন্তু কখনোই তোমার ভাইয়ের যে পরিমাণটা এর সমান হবে না। তাহলে সেই ক্ষেত্রে যেটা হবে, তুমি যদি জিনিসটা পাও, অর্থাৎ তোমার প্রাপ্তিটা নির্ভর করতেছে কার উপরে? তোমার প্রাপ্তি নির্ভর করতেছে তোমার ছোট ভাইয়ের টাকা এবং খাবারের প্রাপ্তির উপরে। তাহলে এই ক্ষেত্রে তোমার নাম যদি হয় হচ্ছে এল্ডার আর তোমার ছোট ভাই এর নাম যদি হয় ইয়ঙ্গার, তাহলে ই প্রপোর্শনাল টু ওয়াই, অর্থাৎ এটা হচ্ছে সমানুপাতিক। তার মানে তোমার খাবার বা টাকার পরিমাণটা তোমার ছোট ভাইয়ের খাবার বা টাকার পরিমাণের সাথে রিলেটেড। ও যদি পায় তাহলে তুমিও পাবা, ও যদি না পায় তাহলে তুমিও পাবা না। তাহলে এই জায়গায় সমানুপাতিক চিহ্ন হবে, এখানে আমি কখনোই সমান চিহ্ন ব্যবহার করতে পারবো না। এখন যদি বলো যে সমানুপাতিক চিহ্ন কি সবসময় কি এটাই থাকবে, এটা কখনোই কি উঠে যায় বা উঠে যাবে না? ও তার আগে বলে নি, এই যে এখন যে নিয়মগুলো পড়াচ্ছি, এটা কিন্তু শুধুমাত্র আজকের ক্লাসের জন্য পড়াচ্ছি না। তুমি যখন আজীবন পড়ালেখা করবা, ইন্টারমিডিয়েটেও যখন তুমি যাবা, তখন কিন্তু তোমার এই জিনিসগুলো লাগবে। তো তুমি যদি এখন থেকে একটু জেনে যাও, তাহলে তোমার পরবর্তী ক্লাসে একটু চাপ কম পড়বে। আর এখন জেনে না গেলে পরবর্তী ক্লাসে তোমাকে পড়াগুলো মুখস্থ করতে হবে। সো এখন জেনে গেলে জিনিসটা অনেক ভালো। তো যখন তুমি এই সমানুপাতিক চিহ্নটা কখনো উঠাই দিবা, সমানুপাতিক চিহ্ন উঠাই দেওয়ার নিয়ম হচ্ছে, সেটা উঠাই দিলে ডান পাশে একটা ধ্রুবক ইউজ করতে হয়। অর্থাৎ অর্থাৎ আমি এখানে লিখবো হচ্ছে ই, যখন আমি ইকুয়াল দিব, তখন আমাকে একটা ধ্রুবক কে, সেটা কে হতে পারে, জেড হতে পারে, সি হতে পারে, তোমার ইচ্ছা পি হতে পারে, ইনটু আমি লিখবো হচ্ছে ওয়াই। তার মানে ই এর মানটা কে এর মানের সমান হবে, ই এর মানটা কে এর মানের সমান হবে, সরি, ই এর মানটা ওয়াই এর মানের সমান হবে যখন প্রতি ক্ষেত্রে ওয়াই এর যে ভ্যালুটা আছে তাকে আমি কে দিয়ে গুণ করব। এখন এই কে এর মানটা হইতে পারে 1 অপেক্ষা বড়, আবার কে এর মানটা হইতে পারে 1 অপেক্ষা ছোট। তবে কখনোই কে এর মানটা নেগেটিভ হবে না, কখনোই কে এর মানটা নেগেটিভ হবে না। এখানে কে এর মানটা সর্বদাই পজিটিভ একটা ভ্যালু হবে। এটা 1 থেকে বড় হইতে পারে, 1 থেকে ছোট হইতে পারে, এবং এটা কখনো জিরো হবে না। তার মানে কে এর মানটা কখনোই জিরো হবে না, কখনোই নেগেটিভ হবে না, একটা ধনাত্মক সংখ্যা হবে। এটা 1 অপেক্ষা বড় হইতে পারে, 1 অপেক্ষা ছোট হইতে পারে, এবং এটা ভগ্নাংশ হইতে পারে। আমাকে একটু জানাবা যে এইটুক পর্যন্ত ঠিকঠাক বুঝতে পেরেছো কিনা। এখন কি ক্লাস স্টুডেন্ট এরকম কি কম জন ক্লাস করে? এরকম কম স্টুডেন্ট ক্লাস করে এরকম? আচ্ছা, রানিসা লিখেছো, ভালো করে বোঝো নাই? কোনটা বোঝো নাই, আগেরটা নাকি সমানুপাতিকের ব্যাপারটা? সমানুপাতিক, আচ্ছা। সমানুপাতিক মানে হচ্ছে তোমার যে এই দুটা মান এখন পর্যন্ত সমান না, বাম পাশের মানটা ডান পাশের মানের উপরে নির্ভর করে। অর্থাৎ এই মানটা বাড়লে এই মানটা বাড়বে, এই মানটা কমলে এই মানটা কমবে।
আমি আরেকটা এক্সাম্পল দিতে পারি যে তোমাদের পরিবারের ইনকাম, সেটা বাবার হোক বা মার হোক, যদি পরিবারের ইনকাম বৃদ্ধি পায় তাহলে তোমাদের খরচ কিন্তু বৃদ্ধি পাবে। তুমি বিভিন্ন ধরনের জিনিসপত্র নিয়ে আসতে পারবা, খাবার খাইতে পারবা, ড্রেস আপ গেট আপ এগুলো ভালো করতে পারবা। বাট যদি পরিবারের খরচটা কমে যায়, কমে আসে ইনকামটা, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের আয়টা কিন্তু যদি কমে যায় তাহলে খরচটাও কিন্তু অটোমেটিক্যালি কমে যাবে। তুমি কিন্তু আগের মতো খাবার দাবার, জিনিসপত্র, ড্রেস গেট আপ এই জিনিসগুলো তুমি কিন্তু নিতে পারবা না। তাহলে এই যে একটা জিনিস বাড়লে একটা জিনিস বেড়ে যাচ্ছে, একটা জিনিস কমলে একটা জিনিস কমে যাচ্ছে, এই দুইজনের মধ্যে সম্পর্কটা, এটা বলা হচ্ছে সমানুপাতিক। এখানে আমি এটাই বোঝাচ্ছি যে ওয়ার মানের উপর নির্ভর করে হচ্ছে ইয়ের মান। ওয়ার মান যদি বেড়ে যায় তাহলে ইয়ের মানটাও বেড়ে যাবে, ওয়ার মান যদি কমে যায় তাহলে ইয়ের মানটাও কমে যাবে। কিন্তু সমানুপাতিক চিহ্ন দিয়ে তো আমি সবসময় তো একটা প্রশ্ন শেষ করব না। সমানুপাতিক চিহ্ন যদি আমি উঠাই দিতে চাই তাহলে সেখানে একটা সমান চিহ্ন যখন আমি নিয়ে আসবো সমানুপাতিক উঠিয়ে দিয়ে, তখন একটা সমানুপাতিক ধ্রুবক নিয়ে আসতে হয়। সমানুপাতিক ধ্রুবক হিসাবে আমি কে ইউজ করতে পারি, পি ইউজ করতে পারি, জেড ইউজ করতে পারি, সি ইউজ করতে পারি। বাট তোমাদের বইয়ে সবসময় তুমি দেখবা কে ব্যবহার করা হচ্ছে। তো তার মানে যেই পাশ থেকে ডান পাশে আমি যখন উঠাই দিব তখন আমি সেখানে একটা সমানুপাতিক ধ্রুবক ব্যবহার করব। তাহলে যেহেতু আমার ডান পাশে আছে হচ্ছে ই সমানুপাতিক ওয়াই, তাহলে আমি এখানে লিখবো হচ্ছে ই ইকুয়াল টু কে ইন্টু ওয়াই। তাহলে উঠাই দিলে এই জিনিসটা হবে। আচ্ছা, এবার আশা করি বুঝতে পেরেছো। তাহলে দেখো আমি নতুন করে জিনিসটা একটু বোঝাই দিই, আবার নতুন করে একটু লিখি। তাহলে সময়ের সাথে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, এবার একটু ভালো করে দেখো, আমি মেইন ম্যাথে চলে যাচ্ছি। তাহলে ভরবেগ মানে হচ্ছে ডিপি, সময়ের সাথে মানে হচ্ছে ডিটি। পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, তাহলে প্রযুক্ত বল হচ্ছে এফ, এই এফ এর সমানুপাতিক। তাহলে আমি একটা সমানুপাতিক চিহ্ন দিব, তাহলে এফ সমানুপাতিক ডিপি বাই ডিটি। এবং বল যেদিকে ক্রিয়া করে, তাহলে বল ধরো হচ্ছে এটা, ধরো বল কথার কথা বল ডান দিকে ক্রিয়া করবে, তাহলে বস্তুর ভরবেগের পরিবর্তন সেই দিকেই ঘটে। তাহলে বলটা যদি ডান দিকে ক্রিয়া করে তাহলে ভরবেগের যে পরিবর্তনটা ঘটবে সেটা ডান দিকেই ঘটবে। এটা মানে কি সেটা আমি একটু পরে বোঝাচ্ছি, আগে উপরের যে ব্যাপারটা আছে সেটা একটু আসো। এটা এখানে বলা আছে যে এফ ইকুয়াল টু ডিপি বাই ডিটি ইকুয়াল টু এটা। তো এটাকে একটু যদি আমি ভেঙে লিখি একটু খেয়াল করো। তো আমি যদি এই সমানুপাতিক চিহ্নটা এখান থেকে উঠাই দিতে চাই তাহলে আমার কি ইউজ করতে হবে, এখানে একটা কে ইউজ করতে হবে। তাহলে আমি এফ ইন্টু কে ইউজ করব। আমি এখানে লিখবো হচ্ছে ডিপি ডিভাইডেড বাই ডিটি। দেন আমি যেটা করতে পারি পরের লাইনে গিয়ে এফ ইকুয়াল টু কে ইন্টু, তাহলে পি মানে আমরা একটু আগে লিখছিলাম যে পি মানে হচ্ছে ভর ইন্টু বেগ, তাহলে পি মানে হচ্ছে ভর ইন্টু বেগ। তাহলে এখানে হবে হচ্ছে ডি এম ভি ডিভাইডেড বাই ডিটি। এখানে একটা জিনিস একটু জানার আছে বা শেখার আছে, একটু খেয়াল করো। এই যে জিনিসটা আমি লিখলাম ডি এম ভি বাই ডিটি, দেখো আমি কিন্তু এখানে একটা ব্র্যাকেট ইউজ করেছি। তুমি যদি এখানে এই ব্র্যাকেটটা ইউজ না করে এই শুধুমাত্র ডি এম ভি লেখো তাহলে কিন্তু এটা কিন্তু ভুল হবে, এটা কিন্তু লেখা যাবে না, এটা ব্র্যাকেটে লিখতে হবে। কেন ব্র্যাকেটে লিখতে হবে? তাহলে ডি মানে হচ্ছে পরিবর্তন, তাহলে ডিটা তুমি ইউজ করছিলে এখানে, যে ডিটা ইউজ করছো তুমি এখানে ডিপি। তাহলে ডিপি মানে কি? ডিপি মানে হচ্ছে ভর বেগের পরিবর্তন। বাট তুমি যখন এখানে ব্র্যাকেট না দিয়ে ডিএমভি লিখবা তাহলে ডিটা কার সাথে আছে? ডিটা আছে শুধু এম এর সাথে। তার মানে এটা বোঝাচ্ছে শুধু ভরের পরিবর্তন। বাট এটা তো শুধু ভরের পরিবর্তন না, এটা তো বেগেরও পরিবর্তন। যার কারণে এখানে ভি এর সাথে এই জিনিসটা আলাদা করে দিতে হবে। এটা না বুঝলে আমাকে একটু বলো। যেহেতু আলাদা করে দিতে হবে সেহেতু তুমি জিনিসটা এভাবে লিখতে পারো, ডি ব্র্যাকেটের মধ্যে হচ্ছে এমভি, ডি ব্র্যাকেটের মধ্যে হচ্ছে এমভি। না বুঝলে আমাকে বলবা। আজকের ক্লাসটা হচ্ছে খুবই ম্যাথমেটিক্যাল, মানে আজকেরটা না বুঝলে যেটা হবে তোমাকে পড়াগুলো মুখস্থ করতে হবে, আর বুঝলে অনেক কিছু একা একাই পারবা। আচ্ছা, এবার আসো আমরা নতুন একটা জিনিস একটু শিখি। তাহলে ডিএমভি ছিল, তাহলে ডিএমভি জিনিসটা কি সেটা আমরা একটু বুঝবো। এই যে ডিএমভি, এটা হচ্ছে একটা হায়ার ক্লাসের একটা টার্ম, এটা তোমরা হচ্ছে আরো 2 বছর পরে গিয়ে জানবা। বাট তোমাদের যেহেতু নতুন বই, নতুন বই অনেক পড়ালেখাই উচ্চতর ক্লাস থেকে নিয়ে আসা হয়েছে, তো তোমাকে একটু কষ্ট করে হলেও শিখতে হবে। দেখো জিনিসটা একটু কি, জিনিসটা হলো আমি তোমাকে এমভি না দিয়ে আমি তোমাকে ইভি দিয়ে শিখাই, যেটা তোমরা বইতে পাবা। দেখো এখানে ডি অফ ইউভি মানে
ইউভির যে গুণফলটা তার পরিবর্তন বোঝাচ্ছে হলো ডি দ্বারা। তো এটা হচ্ছে একটা ফর্মুলা, এটা ফর্মুলা হচ্ছে এটা ফার্স্ট কনস্ট্যান্ট। ফার্স্ট মানে কি, ইউ কে বলা হচ্ছে হলো প্রথম জন, আর ভি কে বলা হচ্ছে হলো দ্বিতীয় জন। তাহলে সূত্রটা হচ্ছে ফার্স্ট কনস্ট্যান্ট, তার মানে প্রথম জন স্থির থাকবে, তার মানে ইউ স্থির থাকবে। ডিফারেন্সিয়েশন অফ সেকেন্ড, ডিফারেন্সিয়েশনটা মানে কি, ওই যে ডি। তো ডিফারেন্সিয়েশন অফ সেকেন্ড মানে হচ্ছে ডি অফ সেকেন্ড, সেকেন্ডটা হচ্ছে কি ভি, প্লাস সেকেন্ড হচ্ছে কনস্ট্যান্ট, ডিফারেন্সিয়েশন অফ ফার্স্ট, সো ডিফারেন্সিয়েশন অফ ফার্স্ট হচ্ছে কি ইউ। এটাই হচ্ছে ফর্মুলা। এই ফর্মুলাটা আমরা এখন একটু ইউজ করব। তাহলে যে ফর্মুলাটা আমি এখানে লিখলাম, যদি আমি এটা ইউজ করি, তাহলে আমি এখন যেটা পাইছি আমাদের পড়ার মধ্যে, আমি পাইছি হচ্ছে ডি অফ এমভি। তাহলে ডি অফ এমভি কে তুমি এটার সাথে কম্পেয়ার করো, তাহলে ফার্স্টের জন্য হচ্ছে কনস্ট্যান্ট, তার মানে এম হচ্ছে কনস্ট্যান্ট, ডি অফ ভি ব্র্যাকেট ইউজ করতে পারো, প্লাস সেকেন্ড জন কনস্ট্যান্ট, ডি অফ ফার্স্টের জন, সো এম। তাহলে এম ডিভি প্লাস ভি ডি এম। আমাকে একটু বলবা যে এইটুকু একটু বুঝলা কিনা, এটা বললে খুব ভালো হয়। কোথায় কঠিন লাগতেছে সেটা একটু আমাকে বুঝাই বলতে হবে, তাহলে আমি হয়তো আরেকটু সহজ করে বলবো আর কি। যারা আছো সবাই ক্লাসটা একটু গুরুত্ব সহকারে দেখো। তোমার পুরা যতদিন পর্যন্ত ভার্সিটিতে চান্স না পাবা, এতদিন পর্যন্ত এই সূত্রটা তোমাকে পড়তে হবে। তুমি যখন ইন্টারমিডিয়েটে যাবা তখন তোমাকে এই জিনিসটা পড়তে হবে, এটা এতটাই গুরুত্বপূর্ণ। শেষেরটুক বললাম হচ্ছে এই জিনিসটা, এটা হচ্ছে একটা ফর্মুলা। এই ফর্মুলা থেকে আমি আমাদের যেটা লাগবে সেটা লিখেছি। তাহলে ফর্মুলাটা হচ্ছে যখন ডি অফ ইউভি, অর্থাৎ দুটো রাশি একত্রে থাকে তাদেরকে যখন আমি ডিফারেন্সিয়েশন করি, তখন তার ফর্মুলাটা হচ্ছে ফার্স্ট কনস্ট্যান্ট সেকেন্ড ডিফারেন্সিয়েশন প্লাস সেকেন্ড কনস্ট্যান্ট ফার্স্ট ডিফারেন্সিয়েশন। ফার্স্ট কনস্ট্যান্ট মানে হচ্ছে ফার্স্টের জন স্থির থাকবে। সহজ করে বললে ধরো তোমাকে হচ্ছে একটা মুরগি দেওয়া হয়েছে খাবারের জন্য, আর আরেকটা হচ্ছে কি দেওয়া হয়েছে, কবুতর দেওয়া হয়েছে। তুমি মুরগির মাংসটাকে ফিক্স রেখে কবুতরের মাংস খাবা, এরপর কবুতরের মাংসটা ফিক্সড রেখে মুরগির মাংস খাবা। মানে তুমি একসাথে দুইটা জিনিস খাবার তুমি খাবা না। ধরো তুমি দুইটা খাবার নিছো একসাথে মুখের মধ্যে দিছো, এটা করবা না। একটা খাবার একটা থালাতে ফিক্স থাকবে, বাকিটা খাবা। এরপর এবার যেটা আগে ফিক্স ছিল সেটাকে খাবা, আর যেটাকে খাইছো সেটাকে ফিক্স রাখবা। আশা করি এক্সাম্পলটা বুঝতে পেরেছো। অর্থাৎ একই সাথে তুমি দুটা খাবারে মুখের মধ্যে দিতে পারবা না, একটা খাবার স্থির থাকবে বাকি খাবারটা খাবা, প্লাস যে খাবারটাকে স্থির রেখেছো সেটাকে খাবা, আর যেটা একটু আগে খেয়েছো সেটাকে তুমি স্থির রাখবা। এখানে সেই কথাটাই বলা হচ্ছে। তাহলে আমরা তো ইউভি নিয়ে কাজ করতেছিলাম না, আমাদের তো ম্যাথটা ছিল এম ভি নিয়ে। তো যেহেতু আমরা এম ভি নিয়ে কাজ করতেছিলাম, এই জন্য আমি এখন ইউ আর ভি এর জায়গায় এম ভি বসাই দিছি। তাহলে এম হচ্ছে আমার প্রথম জন, তাহলে প্রথম জন কনস্ট্যান্ট, দ্বিতীয় জন ডিফারেন্সিয়েশন, প্লাস দ্বিতীয় জন কনস্ট্যান্ট প্রথম জন ডিফারেন্সিয়েশন। এখন আমাদের যে ম্যাথটা ছিল একটু আগে আমরা যেটা করেছিলাম, যেটা সেখানে ছিল হলো এরকম যে আমি এখানে শুধু ডি ইউজ করেছি, আর ওই জায়গায় বলা ছিল যে পরিবর্তনটা কার সাপেক্ষে হবে। পরিবর্তনটা কি সময়ের সাপেক্ষে হবে, নাকি একটু আগে আমি তোমাদেরকে যে উদাহরণটা দিয়েছিলাম যে তোমার পরিবর্তনটা চায় তোমার বাবা মা পাশের বাড়ি যে তিনটা ছেলে আছে তাদের সাপেক্ষে। তার মানে এই সাপেক্ষ ব্যাপারটা সবসময় চেঞ্জ হতে পারে। তো আমরা তো এখন অনেকগুলো চেঞ্জ করতেছি না, আমরা একটা সাপেক্ষে লিখতেছি। তো যেহেতু আমরা একটার সাপেক্ষে করতেছি, তাহলে আমরা কি বলতে পারবো, আমরা বলতে পারবো, তাহলে লাস্ট বারের মতো একটু দেখো। তাহলে আমাদের এই জিনিসটা ছিল হচ্ছে ডিপি বাই ডিটি। তাহলে ডিপি বাই ডিটি কে আমি লিখতে পারবো হচ্ছে ডি বাই ডিটি, পিটাকে হচ্ছে আমি আলাদা করে ফেললাম। এখান থেকে আমি লিখতে পারবো হচ্ছে ডি বাই ডিটি, তাহলে পি মানে তুমি জানো হচ্ছে এমভি। তাহলে এই এমভি তো উপরের সংখ্যা, তাহলে ডি অফ এমভি। যেহেতু ডি অফ এমভি, তাহলে এখান থেকে আমার এম হচ্ছে প্রথম জন, তাহলে আমি লিখবো হচ্ছে ফার্স্ট কনস্ট্যান্ট ডিভি বাই ডিটি প্লাস সেকেন্ড কনস্ট্যান্ট ডিএম বাই ডিটি। আমাকে বলো এই লাইনটা সবাই বুঝছো কিনা, তাহলেই বুঝবো যে কি অবস্থা। এম ডিভি বাই ডিটি প্লাস ভি ডিএম বাই ডিটি, এই লাইনটা বুঝছো কিনা এটা একটু আমাকে জানাও।
ওকে ফাইন, লিখেছো, বুঝতে পেরেছো, খুব ভালো। তাহলে আমি তো কিছুই করি নাই, শুধু ওই পির মানটা বসাইছি এমভি। এমভি মানে কি, একটু আগে যেটা দেখাইছি ওই জিনিসটা বসাই দিছে। তাহলে এম হচ্ছে এখানে ফার্স্টের জন, তাহলে ফার্স্টের জন কনস্ট্যান্ট, তাহলে ডি বাই ডিটি, ডিটি কেন আসছে কারণ ডিটির সাপেক্ষে, প্লাস ভি ডিএম বাই ডিটি, তাহলে ডি মানে পরিবর্তন, ডি মানে পরিবর্তন, তাহলে এম বাই টি কেন আসছে কারণ সময়ের সাপেক্ষে। তাহলে যেহেতু ভর বেগ, তার মানে একবার ভরের পরিবর্তন লিখেছি আমি, আর আরেকবার বেগের পরিবর্তন লিখেছি। তাহলে এই লাইনটা আশা করি অবশ্যই বুঝতে পেরেছো। আচ্ছা, তাহলে এটা আমরা এই লাইনটা লিখলাম। এখন আমাকে বলা হয়েছে যে এফ সমানুপাতিক ডিপি বাই হচ্ছে ডিটি। তাহলে একটা সমানুপাতিক চিহ্ন ছিল, তাহলে আমরা তো সমানুপাতিক চিহ্ন কি জানি, যখন আমরা সমানুপাতিক চিহ্নটা উঠাই দিব তখন সেখানে একটা কি হবে, সেখানে একটা কে হবে। তাহলে যদি আমি এটাকে শুরু থেকে লিখি যে এফ ইকুয়াল টু, সমানুপাতিক চিহ্ন আমি উঠাই ফেলছি, তাহলে আমি এখানে একটা কে নিয়ে আসবো, তাহলে কে, তাহলে আমি এখান থেকে লিখবো হচ্ছে ডিপি বাই ডিটি। এখন ডিপি বাই ডিটি মানে কি সেটা আমরা এই জায়গায় লিখেছি। তাহলে এই যে এখানে এটা মানেই হচ্ছে ডিপি বাই হচ্ছে ডিটি। তাহলে আমরা এখানে ডিপি বাই ডিটি অংশটুকু লিখেছি, দেখো একটু, এটা হচ্ছে ডিপি বাই ডিটি। তাহলে ডিপি বাই ডিটি মানে হচ্ছে এম ডিপি বাই ডিটি প্লাস ভি ডিএম বাই ডিটি এটা। তাহলে এই মানটা নিয়ে গিয়ে আমরা এখন এই জায়গায় বসাই দিব। আচ্ছা, এই মানটা নিয়ে গিয়ে আমরা এই জায়গায় বসাই দিব। তাহলে এখান থেকে আমি এখন লিখতে পারবো এফ ইকুয়াল টু, আমি দিলাম হচ্ছে কে, আমি এখানে একটা ইচ্ছে করে একটা ব্র্যাকেট ইউজ করতেছি, তাহলে আমি লিখতে পারবো হচ্ছে এম ডিভি বাই ডিটি প্লাস ভি ডিএম বাই ডিটি, আমি ব্র্যাকেটটা ক্লোজ করে দিব। তাহলে লাস্ট বারের মতো আমাকে একটু জানাও যে এই লাইনটা সবাই বুঝতে পারলা কি না, যে লাস্ট বারের মতো আমাকে একটু জানাও এই লাইনটা বুঝতে পেরেছো কিনা। ফাইন, তাহলে আসো আমরা এখন একটু আস্তে আস্তে ক্রিটিক্যাল দিকে যাব। তাহলে দেখো, গত ক্লাসগুলোতে আমি তোমাদেরকে বারবার পড়াচ্ছিলাম যে দূরত্বকে যখন সময় দিয়ে ভাগ করা হয় তখন বেগ হয়, আর বেগকে যখন আবার সময় দ্বারা ভাগ করা হয় তখন ত্বরণ হয়। এটা মনে করো, সেকেন্ড ক্লাসে পড়ছিলাম আমরা যে বেগকে যখন আমি সময় দিয়ে ভাগ করব তখন ত্বরণ হবে। একটু খেয়াল করে দেখো তো, এই যে অংশটা, এই যে এখানে যেটা লেখা আছে এম ডিভি বাই ডিটি, তাহলে ডি বাই ডিটি মানে কি, ডিভি মানে হচ্ছে বেগের পরিবর্তন, আর ডিটি মানে কি সময়ের পরিবর্তন। তো বেগের যে পরিবর্তন সেটা তো একটা বেগ, আর সময়ের যে পরিবর্তন সেটা একটা সময়। তাহলে আলটিমেটলি যখন আমি বেগকে সময় দিয়ে ভাগ করব তখন আমি কি পাবো, ত্বরণ পাবো। এগুলো সেকেন্ড ক্লাসগুলো একটু রিপিট দেখে নিও যারা কম বুঝতেছো। তাহলে যখন আমি বেগকে যখন সময় দিয়ে ভাগ করব তখন আমি পাবো হচ্ছে ত্বরণ। তাহলে যেহেতু আমি বেগকে সময় দ্বারা ভাগ করলে আমি ত্বরণ পাবো, সেহেতু এই লাইনটা তাহলে আমি নতুন করে লিখবো কে, তাহলে ডি বাই ডিটি ইকুয়াল আমি লিখবো হচ্ছে এ এম এ প্লাস ভি ডিএম বাই হচ্ছে ডিটি। এই যে লাইনটা, তাহলে কে ইন্টু এম এ প্লাস ভি ডিএম বাই ডিটি। তোমরা যারা বই পড়ো বা বিভিন্ন ছাত্রদের কাছে যারা পড়ো বা স্কুলে পড়ো, তোমরা কিন্তু এই পড়াটা কিন্তু এইভাবে কখনোই শেখো নাই। তোমরা কিন্তু কিভাবে শিখছো সেটা আমি একটু পরে যাচ্ছি। তোমরা শুধু শিখছো হচ্ছে এফ ইকুয়াল টু এম এ, বাট আমি তোমাদের কেটে শেখাচ্ছি না। তোমাদের বইয়ে যা যা আছে সবকিছু আমি একত্রে শেখানোর চেষ্টা করতেছি। সো ভয় পেও না, একটু খেয়াল করতে থাকো। এখন দেখো, এই যে আমার ইকুয়েশনটা দাঁড়ালো, তাহলে ধরো যে আমি হচ্ছে একটা মানুষ, আমি একটা বাইক নিয়ে এখন কি করলাম, সামনের দিকে ছোটা শুরু করলাম। এখন শুরুতে আমার যে বেগটা ছিল, দেখা গেল যে 1 মিনিট পরে আমার বেগটা চেঞ্জ হইলো বা পুরো সময়টা জুড়েই চেঞ্জ হয়েছে, কিন্তু বাইকের কোনো ভর চেঞ্জ হয় নাই এবং আমারও কোনো ভর চেঞ্জ হয় নাই। একটু বুঝো প্লিজ। তাহলে আমি 1 মিনিট বাইক চালাইছি, এই 1 মিনিটে আমারও কোনো ভর চেঞ্জ হয় নাই, আমার বাইকেরও কোনো ভর চেঞ্জ হয় নাই। তাহলে আমার এবং আমার বাইক কারোরই যদি কোনো ভরের পরিবর্তন না ঘটে, তাহলে সেকেন্ড যে অপশনটা আছে একটু খেয়াল করো, ভি ইন্টু ডিএম বাই ডিটি। তাহলে ডিএম মানে কি, ডিএম মানে ভরের পরিবর্তন, আর ডিটি মানে সময়ের পরিবর্তন। তাহলে সময়ের সাপেক্ষে আমার বাইকের বেগের পরিবর্তন হয়েছে, কিন্তু সময়ের সাপেক্ষে আমার বা আমার বাইকের ভরের কোনো পরিবর্তন হয় নাই। তাহলে যেহেতু সময়ের সাপেক্ষে আমার ভরের কোনো পরিবর্তন হয় নাই, তাহলে ডিএম এর মানটা হবে হচ্ছে এখানে 0।
তাহলে ডিএম যদি আমার 0 হয় তাহলে ডিএম বাই ডিটি, তাহলে ভি ইন্টু, তাহলে ডিএম এর মানটা হবে 0, কারণ ডিএম এর মান ভরের মান আগেও যা ছিল পরেও তাই আছে, তাহলে ভরের কোনো পরিবর্তন হয় নাই। আর আমি ধরো বাইক চালাইছি হচ্ছে 1 মিনিট, তাহলে 1 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড, তাহলে ভি ইন্টু 0/60, তাহলে আমার এই মানটা কিন্তু 0 হয়ে যাবে। তাহলে এই ডান পাশে যে টোটাল যে পার্টটা দেখতে পাচ্ছ, তাহলে এই ডান পাশের কিন্তু এই টোটাল যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা 0 হয়ে যাবে। তাহলে কখন এই ভ্যালুটা 0 হয়ে যাবে? যখন বস্তুর বা বস্তু সংশ্লিষ্ট যা যা আছে তার ভরের কোনো পরিবর্তন হবে না। তাহলে যদি ভরের পরিবর্তন না হয় তাহলে আমার এখান থেকে শুধুমাত্র কি থাকবে, এম এ থাকবে। তখন যে সূত্রটা আছে তখন আমি এই সূত্রটাকে লিখতে পারবো হচ্ছে এফ ইকুয়াল টু কে ইন্টু এম এ। এবং তোমরা বইতে এই জিনিসটাই পড়ো, এবং আমি তোমাকে যে এত কিছু ভেঙ্গে চুরে কতগুলো শর্তগুলো উল্লেখ করেছি এই জিনিসগুলো কিন্তু তোমাদের বইতে কিন্তু নাই। ইনফ্যাক্ট তোমরা যদি বিভিন্ন প্ল্যাটফর্মে পড়ো তারাও কিন্তু তোমাকে এই জিনিসটা কিন্তু জানাই নাই। বাট এটা হচ্ছে এই কারণটা এখন আমি যেটা লিখছি। তাহলে যদি এরকম যদি হয় তাহলে সেই ক্ষেত্রে শুধুমাত্র হবে হচ্ছে এফ ইকুয়াল টু কে এম এ। আমাকে একটু জানাও যে এইটুকু বুঝতে পারলা কিনা। এবং এটা কোন কন্ডিশনে? তাহলে এটা কিন্তু সেই কন্ডিশনে যখন যখন ভরের কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র সেই কন্ডিশনে। এম এর পরেরটা বলতে পাপন বুঝলাম না তোমার কথা আমি। তাহলে সেই ক্ষেত্রে যেটা বলতেছিলাম যে ভরের যদি কোনো পরিবর্তন না ঘটে একটা বস্তুর তাহলে ডিএম এর মানটা 0 হয়ে যাবে। তো ডিএম এর মানটা 0 হয়ে যাওয়া মানে হচ্ছে এই সেকেন্ড পার্টে যা কিছু আছে পুরো পার্টটাই 0 হয়ে যাবে। তখন আমার শুধুমাত্র মানটা থাকবে এফ ইকুয়াল টু কে এম এ। তাহলে এই যে আমি এফ ইকুয়াল টু কে এম এ পেলাম, তাহলে এখন আমরা এইভাবেই লিখি, যদি কোন একটা বস্তুর একক ভর হয় এবং তার উপরে একক ত্বরণ সৃষ্টি করতে একক বল প্রয়োগ করতে হয়। একটু দেখো এই জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট। তাহলে এখান থেকে আমাদের কে এর মানের সংজ্ঞা লিখতে হবে। তোমাকে পরীক্ষাটা আসবে যে কে এর মানের সংজ্ঞাটা কেমন হবে বা কি। তো কে এর মানের সংজ্ঞা দেওয়ার নিয়ম হচ্ছে, যদি 1 কেজি ভরের একটা বস্তুর উপরে 1 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করতে 1 নিউটন বল প্রয়োগ করতে হয়। আমি তোমাকে যে সিরিয়ালটা লিখে দিচ্ছি এই সিরিয়ালটা অবশ্যই মেনটেন করতে হবে। এই সিরিয়াল মেনটেন না করলে কিন্তু তুমি আসলে নম্বর পাবা না। কেউ যদি আগে যদি লেখো যে 1 নিউটন বল বা এত ত্বরণ তাহলে কিন্তু নাম্বার পাবা না। শুরুতে শুরু করতে হবে বস্তুর ভর দিয়ে। অর্থাৎ 1 কেজি ভরের বস্তুতে যদি 1 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করতে চাই তাহলে আমাকে 1 নিউটন বল প্রয়োগ করতে হবে। এবং এই মানটা দিয়ে এই সমীকরণে কে এর মানটা নির্ণয় করা যায়। অর্থাৎ যখন এম এর মানটা 1 কেজি, এর মানটা যখন হচ্ছে 1 মিটার/সেকেন্ড স্কয়ার এবং এফ এর মানটা যখন 1 নিউটন, তখন কে এর যে মানটা আছে কে এর মানটা পাবো হচ্ছে আমি 1। এবং যেহেতু এটা সমানুপাতিক ধ্রুবক এর কোনো একক থাকবে না। যেহেতু এটা একটা সমানুপাতিক ধ্রুবক এর কোনো একক থাকবে না। তাহলে যখন আমি কে এর মানটা 1 পাবো তখন আমি আবার কে এর মানটা এখান থেকে বসিয়ে দিয়ে আমি লিখতে পারবো যে এফ ইকুয়াল টু হচ্ছে এম এ। তোমরা আজীবন এই জিনিসটাই পড়ো যে এফ ইকুয়াল টু হচ্ছে এম এ। তাহলে এই যে এফ ইকুয়াল টু এম এ, অনেকেই দেখবা কাউকে তুমি যদি জিজ্ঞেস করো যে নিউটনের দ্বিতীয় সূত্র কি, নিউটনের গতির দ্বিতীয় সূত্র কি, তখন দেখবো তোমাকে যে কেউ বলবে যে নিউটনের গতির দ্বিতীয় সূত্র মানে হচ্ছে এফ ইকুয়াল টু এম এ। বাট কিন্তু আসলে ব্যাপারটা কিন্তু আসলে কিন্তু তা না। নিউটনের গতির দ্বিতীয় সূত্র কিন্তু কখনোই এফ ইকুয়াল টু এম এ না। নিউটনের গতির যে দ্বিতীয় সূত্র আছে তার একটা অংশ হচ্ছে এফ ইকুয়াল টু এম এ, বাকি অংশটা কিন্তু হাইড করা। এটা তোমাদের বইতেও হাইড করা, গাইডেও হাইড করা, ইন্টারমিডিয়েটের যে বই সেখানেও হাইড করা, এটা দুনিয়াব্যাপী হাইড করা। বাট তুমি যদি অন্যান্য দেশের বই দেখো, আমেরিকার বই দেখো বা ইংল্যান্ডের বই দেখো, তখন তুমি দেখবা যে ব্যাপারটা কিন্তু হাইড করা না। তো কেন জিনিসটা হাইড করা না আমি সেটাই একটু তোমাকে একটু বোঝানোর চেষ্টা করতেছি যে নিউটনের গতির দ্বিতীয় সূত্র যেটা, সেটা আসলে সেই সূত্রটা হচ্ছে এটা, এফ ইকুয়াল টু ডিপি বাই ডিটি।
তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে নিউটনের গতির দ্বিতীয় সূত্র কোনটা, সো তোমার বলা উচিত এফ ইকুয়াল টু ডিপি বাই ডিটি। বাট এফ ইকুয়াল টু এম এ, এটা কিন্তু নিউটনের গতির দ্বিতীয় সূত্র না, এটা হচ্ছে নিউটনের গতির দ্বিতীয় সূত্রের একটা অংশ, অর্ধেক অংশ। আশা করি এটু বুঝতে পেরেছ। আচ্ছা, এখন একটু দেখো, আমরা একটু পরের স্লাইডে একটু যাবো। ধ্রুব ভর হলে কি ঘটবে? তাহলে ধ্রুব ভর মানে কি? যখন ভরের মানটা হচ্ছে কনস্ট্যান্ট, ধ্রুব ভর হলে কি ঘটবে আমরা এটাই এতক্ষণ দেখলাম, যে যখন ধ্রুব ভর ঘটবে তখন তখন এই ভি ডিএম বাই ডিটির মানটা 0 হয়ে যাবে, তখন এফ ইকুয়াল টু এম এ হয়ে যাবে। তার মানে এফ ইকুয়াল টু এম এ যেটা আমরা পড়ি, এতদিন যাবত পড়ে আসছি, সে শুধুমাত্র তখন প্রযোজ্য যখন ধ্রুব ভরের মানটা 0 হয়ে যাবে। এখন পরের যে কোশ্চিনটা, যে নিউটনের গতির দ্বিতীয় সূত্রতে যদি ধ্রুব বেগ হয়, তাহলে ধ্রুব বেগ হলে কি ঘটবে? তাহলে তুমি একটু আগে দেখে আসছো যে এফ ইকুয়াল টু, আমরা যেটা লিখছিলাম, এফ ইকুয়াল টু হচ্ছে কে, তাহলে এম ইন্টু ডিভি বাই ডিটি প্লাস ভি ইন্টু ডিএম বাই ডিটি। এটা খুব গুরুত্বপূর্ণ, একটু ভালো করে খেয়াল করো। তাহলে আমরা সেকেন্ডটার মধ্যে আছে এখন, ধ্রুব বেগ আর ধ্রুব ভর। তাহলে ধ্রুব ভর মানে হচ্ছে যখন ভরের কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে ভরের পরিবর্তন না হওয়া মানে হচ্ছে এইটুক টোটাল মানটা 0 হয়ে যাবে। তাহলে এইটুক টোটাল মানটা যখন 0 হয়ে যাচ্ছে, তখন তুমি পাচ্ছ হচ্ছে এফ ইকুয়াল টু এম এ। বাট সেকেন্ড যেটা, ধ্রুব বেগ হলে কি হবে? এখন তুমি বলতে পারো ভাই ধ্রুব বেগ মানে জিনিসটা একটু কি, এটা একটু বুঝতে পারতেছি না। ধরো এই মুহূর্তে আমি একটা বাইকে আছি বা একটা গাড়িতে আছি, যে গাড়ির বেগ হচ্ছে 100, আমার সাথে আমার দুইটা চালের বস্তা আছে। আমি চালের বস্তা নিয়ে সামনের দিকে যাচ্ছি, এবং একটা পর্যায়ে গিয়ে দেখা গেল যে চালের বস্তাটা একটা নির্দিষ্ট সময় পর পড়ে গেছে, এবং তার কিছুক্ষণ পর আরেকটা চালের বস্তাও পড়ে গেছে, বাট গাড়ির বেগটা যেমন ছিল তেমনই আছে। তার মানে এখানে কিন্তু বেগের পরিবর্তন হয় নাই, এখানে কিন্তু টোটাল ভরের পরিবর্তন হয়েছে। তাহলে টোটাল যদি ভরের পরিবর্তন হয়, তার মানে ডিএম বাই ডিটির ভ্যালুটা এখানে এক্সিস্ট করে, এটা আছে। বাট যেহেতু বেগের কোনো পরিবর্তন হয় নাই, সেহেতু এই জায়গায় ডিভি বাই ডিটির যে মানটা, সেই মানটা 0 হয়ে যাবে। অর্থাৎ ডিভি বাই ডিটির মানটা যদি এখান থেকে 0 হয়ে যায়, তাহলে এখান থেকে শুধুমাত্র আমার থাকবে কি? তাহলে আমার শুধুমাত্র এখান থেকে থাকবে হচ্ছে ভি ডিএম বাই ডিটি। তাহলে সেই ক্ষেত্রে আমি যে সূত্রটা আমি নতুন করে লিখবো, সেটা হবে, যেই সূত্রের কথা তোমাকে কখনো কেউ বলে না, সেটা হচ্ছে এটা, এফ ইকুয়াল টু কে ভি ডিএম বাই ডিটি। এখন ডিভি বাই ডিটি কে যেমন একটা জিনিস লেখা যাইতো, ত্বরণ লেখা যাইতো, ওই রকম ওই রকম ভর বাই সময়কে কিছু লেখা যায় না। কেন লেখা যায় না? কারণ ভরের একক হচ্ছে কেজি আর সময়ের একক হচ্ছে সেকেন্ড। তো কিলোগ্রাম পার সেকেন্ড এমন কোন রাশি পদার্থবিজ্ঞানে নাই। কিলোগ্রাম পার সেকেন্ড এমন কোন রাশি পদার্থবিজ্ঞানে নাই। এই জন্য ডিএম বাই ডিটি কে তুমি কখনোই ভাঙতে পারবা না, ডিএম বাই ডিটিটা এইরকমই থাকবে। তাহলে যদি ডিএম বাই ডিটিটা এরকমই থাকে, তাহলে তার সাথে গুণ অবস্থায় কি আছে? বেগ। তাহলে এখান থেকে যদি আমি সমানুপাতিক ধ্রুবকটাকে প্রুফ করি, তাহলে আমি কে এর মানটা আমি এখান থেকে 1 লিখতে পারবো। তাহলে যেহেতু আমি কে এর মানটা 1 লিখতে পারবো, আমি কে এর মানটাকে তাহলে ইগনোর করতে পারি। যদি আমি কে এর মানটাকে ইগনোর করি, তাহলে সেক্ষেত্রে আমার নতুন যে ফর্মুলাটা আসবে, সেটা হবে হচ্ছে এফ ইকুয়াল টু ভি ডিএম বাই ডিটি। তাহলে এটাও কিন্তু নিউটনের গতির দ্বিতীয় সূত্রের একটা অংশ, যে জিনিসটা আমাদের কোনো বইতে লেখা নাই, যে এফ ইকুয়াল টু ভি ডিএম বাই ডিটি। তোমাদের হয়তো বা লাগবে না, বাট যেহেতু তোমাদের বই চেঞ্জ হয়েছে, তোমাদের বইগুলো নিয়ে আসছে জাফর ইকবাল স্যার, আবার প্রশ্ন যদি উনি বা ওনার টিম করে, তখন তুমি দেখবা এই পড়াগুলো তোমাদের কিন্তু লাগবে। এবং বাংলাদেশে যেটা হয়েছে, যখনই বই চেঞ্জ হয়, যে বছর সিলেবাস চেঞ্জ হয়, ওই বছর যে পরীক্ষা হয় এসএসসি বা ইন্টারমিডিয়েট, তখন সবার রেজাল্ট খারাপ হয়। তার কারণটা কি? স্টুডেন্ট বুঝেই উঠতে পারে না যে আসলে পড়াটা কেমন হবে বা প্রশ্ন পদ্ধতি কেমন হবে। সো এটা কিন্তু দেখো একটা। তাহলে এটা হচ্ছে দ্বিতীয় যে পার্টটা আছে, দ্বিতীয় পার্টের প্রয়োগ, এফ ইকুয়াল টু ভি ডিএম বাই ডিটি। তো এটা হচ্ছে কখন? যখন বেগটা হচ্ছে ধ্রুব। এবার আসে 3 নাম্বার পার্টটা, পরিবর্তনশীল ভর ও বেগ হলে তখন কি ঘটবে? ভেরি 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 ইম্পর্টেন্ট। তুমি দেখবা তোমাদের বইয়ে একটা রকেটের উদাহরণ দেয়া আছে, রকেট কিভাবে পথ চলে। শুধু এইটুকুই বলছে, রকেট এরকম গ্যাস ছেড়ে দেয়, গ্যাস পরিবেশে ধাক্কা দেয়, এরপর রকেট উড়ে যায়। দেখবা এর বাইরে আর কোনো কিছু বলা নাই। ওই জিনিসটাই হচ্ছে এই 3 নাম্বার পার্টটা, পরিবর্তনশীল ভর ও বেগ হলে কি ঘটবে। সো আমরা একটু দেখবো এখন যে নিউটনের গতির দ্বিতীয় সূত্র ব্যবহার করে কিভাবে রকেট পথ চলে। অনেকেই বলে যে রকেট পথ চলে হচ্ছে নিউটনের গতির তৃতীয় সূত্র ব্যবহার করে,
বইতে এটাই বলা আছে, বাট এখানে আসে দুইটা সূত্রের প্রয়োগ ঘটে। দ্বিতীয় সূত্র যেটা সেটারও প্রয়োগ ঘটে, আবার তৃতীয় সূত্র যেটা সেটারও প্রয়োগ ঘটে। আমরা সেটা একটু এখন দেখব। তাহলে এখান থেকে এফ যেটা লাস্ট বারের মতো দেখো, তাহলে এফ ইকুয়াল টু, তার কনস্ট্যান্ট যে আছে কে, কে এর মানটা আমি শুরুতে 1 ধরে নিলাম। তাহলে আমি এখান থেকে লিখতে পারবো হচ্ছে ডিপি বাই ডিটি। এতক্ষণ পরে আসছি আমরা এগুলা। তাহলে এখান থেকে লিখবো হচ্ছে আমি ফার্স্ট কনস্ট্যান্ট ডিভি বাই ডিটি প্লাস ভি কনস্ট্যান্ট ডিএম বাই ডিটি। তো কেন রকেটের কথা আসলো? তোমরা মনে হয় অনেকেই মনে হয় জানো যে একটা রকেটে যে পরিমাণ জ্বালানি থাকে, অর্থাৎ যেটা বার্ন করে রকেট ধোঁয়া অর্থাৎ আগুন নির্গত করবে, সেই ভরটা রকেটের নিজের ভরের তুলনায় কয়েকশো গুণ বেশি। অর্থাৎ পুরো রকেট ভর্তি জ্বালানি, এবং রকেটের ভর খুবই কম সেই তুলনায়। তো যখন রকেটটা মাত্র বার্ন করা শুরু হয়, তখন তো ওই জ্বালানিটা আস্তে আস্তে কমতে থাকে। যখন জ্বালানি আস্তে আস্তে কমতে থাকে, শেষের দিকে যখন যায়, তখন বুঝতেই পারতেছো জ্বালানি যখন একদম কমে আসে, তখন রকেটটা একদম হালকা হয়ে যায়। তো তার মানে আবার রকেট যখন শুরুতে যখন থাকে, তখন তার একরকম বেগ থাকে, পরে গিয়ে আরেক রকম বেগ থাকে। তার মানে রকেট হচ্ছে একটা পারফেক্ট এক্সাম্পল নিউটনের গতির দ্বিতীয় সূত্রের, যেখানে একই সাথে রকেটের বেগের পরিবর্তন ঘটে এবং রকেটের ভরের পরিবর্তন ঘটে। তার মানে এই সূত্রটা কমপ্লিটলি এক্সিস্ট করে। তো ডিভি বাই ডিটি সেটাও এখানে পসিবল, ডিএম বাই ডিটি সেটাও এখানে পসিবল। তো ডিভি বাই ডিটি মানে হচ্ছে সময়ের সাপেক্ষে রকেটের বেগের পরিবর্তন, আর ডিএম বাই ডিটি মানে হচ্ছে সময়ের সাপেক্ষে রকেটের ভরের পরিবর্তন। এখন দেখো নিউটনের গতির তৃতীয় সূত্র এখানে কই থেকে আসে? তাহলে আমরা কিন্তু এইটুকু জানি যে যদি আমি এখান থেকে জোরে করে এই দেয়ালে গিয়ে একটা ধাক্কা মারি, তাহলে আমি কিন্তু অটোমেটিক্যালি সেখান থেকে কিন্তু এইদিকে চলে আসবো। এটা তুমি নিজেও জানো, বিলিভ না হলে যে ধাক্কা মারতে পারো। কারণ আমি যে পরিমাণ ক্রিয়া বলটা দেয়ালে সৃষ্টি করলাম, সেম পরিমাণ প্রতিক্রিয়া বল দেয়ালটা আমাকে দিবে, এবং আমি পিছন দিকে ব্যাক করা শুরু করব। তো সেম ভাবে যখন রকেটটা যখন মুভ করা শুরু করে, তখন তো এইদিকে যখন গ্যাসটা যখন নির্গত করবে, তাহলে গ্যাসের ইনপুটটা হচ্ছে এই দিকে, গ্যাসের বেগটা হচ্ছে এই দিকে, পরিবেশের উপর যখন গ্যাসটা গিয়ে ধাক্কা দিচ্ছে, তখন এই রকেটটা অটোমেটিকলি সামনের দিকে চলে যাচ্ছে। তাহলে এখন তুমি যে সূত্র দেখতে পাচ্ছ, এম ডি বাই ডিটি প্লাস ভি ডিএম বাই ডিটি, এই ভিটা হচ্ছে রকেটের বেগ। এটা খুব ভালো করে খেয়াল করতে হবে, এই পড়াগুলো বইয়ে নাই বা কোথাও নাই, সো একটু ভালো করে শুনতে হবে। তাহলে এখানে যে ভি দেখতে পাচ্ছ, এই ভিটা হচ্ছে রকেটের বেগ। তাহলে রকেটের বেগ আর গ্যাসের বেগ পরস্পর সমান এবং বিপরীত। গ্যাস যেই বেগে পিছন দিকে বের হয়ে যাবে, রকেট সেম বেগে সামনের দিকে আগায় যাবে। তাহলে যদি আমি এই বেগটাকে, রকেটের বেগটাকে যদি আমি গ্যাসের বেগের সাথে রিপ্লেস করে দিই, তাহলে এখানে যেটা গ্যাসের বেগ যেটা, সরি রকেটের বেগ যেটা, তাহলে রকেটের বেগটা হচ্ছে এখানে ভি, আর গ্যাসের যে বেগটা, তাহলে গ্যাসের বেগটাকে আমি ধরলাম হচ্ছে ইউ। যেহেতু এই দুটা বেগের দিক পরস্পর বিপরীত, তাহলে আমি কিন্তু এই লাইনটাকে নতুন করে লিখতে পারি এম ডিভি বাই ডিটি মাইনাস ইউ ডিএম বাই ডিটি। কেন আমি এটা লিখলাম? কারণ ভি আর ইউ তো সমান, বা দিকটা হচ্ছে বিপরীত, এই জন্য ভি এর পরিবর্তে আমি লিখলাম হচ্ছে মাইনাস ইউ ডিএম বাই ডিটি। তাহলে এটা হচ্ছে আমার কার মান? এটা হচ্ছে আমার এফ এর মান। তাহলে এফ ইকুয়াল টু এম ডিভি বাই ডিটি মাইনাস ইউ ডিএম বাই ডিটি। এখন তুমি যেটা করতে পারবা, তুমি যেটা মাইনাস হয়ে আছে সেটাকে তুমি বাম পাশে নিয়ে আসো। তাহলে আমি এখান থেকে লিখতে পারবো হচ্ছে এফ প্লাস ইউ ডিএম বাই ডিটি ইকুয়াল টু এম ডিভি বাই ডিটি। দেন যেটা তুমি লিখতে পারবা, এফটা তো এফ এর মতোই থাকবে, প্লাস ডিএম বাই ডিটি কিছু লেখা যায় না, একটু আগে আমি বুঝাইছি। তাহলে এটাকে আমি এরকমই রাখবো, ইউ ডিএম বাই ডিটি, বা ডি বাই ডিটি ইকুয়াল টু কি লেখা যায় বারবার বোঝাচ্ছি, ত্বরণ এ। তাহলে এটি ইকুয়াল টু হবে হচ্ছে এম এ। এটা হচ্ছে রকেট যেভাবে পথ চলে সেটার
গতির সমীকরণ, যে রকেট যেভাবে পথ চলে তার গতির সমীকরণ। এখানে ইউটা হচ্ছে রকেটের নিষ্ক্রান্ত গ্যাসের বেগ, ডিএম বাই ডিটি মানে হচ্ছে সময়ের সাপেক্ষে পুরো রকেটের ভরের যে পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে ডিএম বাই ডিটি। আর এফ মানে হচ্ছে টোটাল রকেট যে পরিমাণ বল ক্রিয়া করতেছে সেটা। আর এম এ মানে হচ্ছে যেই বলে রকেট সামনের দিকে আগায় যাচ্ছে সেটা। আমাকে একটু বলবো এই জিনিসটা সবাই বুঝতে পেরেছে কিনা, একটু কমেন্ট করে একটু আমাকে একটু জানাও। তার মানে এখন যে ইকুয়েশনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নিউটনের গতির দ্বিতীয় সূত্রের পারফেক্ট ইকুয়েশন। আর এই ফিগল টু এম এ যেটা দেখে আসছো এতদিন এটা হচ্ছে একটা পার্শিয়াল ইকুয়েশন। আচ্ছা, তাহলে আমরা এটা একটু দেখে ফেলছি। সো আমরা একটু পরের দিকে যাই তাহলে। আচ্ছা, এবার আসলে আমরা কিছু সহজ কিছু ম্যাথ করি। এখানে বলা হয়েছে 200 গ্রাম ভরের একটি বল দেয়ালে 20 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করে। তার মানে এটা হচ্ছে একটা দেয়াল, যেটা হচ্ছে একটা দেয়াল, এই দেয়ালে একটা বল গিয়ে আঘাত করেছে এখানে, যেই বলের বেগটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। তোমার হাতে 20 মিটার পার সেকেন্ড বেগে আবার ফিরে আসছে, অর্থাৎ যেই দিক থেকে বলটা গেছে তার বিপরীত দিকে বলটা ফিরে আসছে এবং সেটার মানটা হচ্ছে সেম 20 মিটার পার সেকেন্ড। ভর বেগের পরিবর্তন কত? তাহলে তুমি জানো ভর বেগ মানে হচ্ছে এমভি। পরিবর্তন মানে কি? পরিবর্তন মানে তো বিয়োগফল। তাহলে যেহেতু পরিবর্তন মানে বিয়োগফল, তাহলে আমি বলতে পারি যে শেষ বেগ মাইনাস হচ্ছে আদি বেগ। দেখো এটা এটা অনেক ইম্পর্টেন্ট। শেষ বেগ মাইনাস হচ্ছে আদি বেগ, তাহলে শেষ বেগ হচ্ছে এমভি আর আদি বেগ হচ্ছে এম ইউ। তাহলে এখন এখানে একটা বিশাল একটা ব্যাপার আছে, কি সেই ব্যাপার? তুমি যদি দেখো যে 20 মিটার পার সেকেন্ড বেগে সে যেদিকে গেছে 20 মিটার পার সেকেন্ড বেগে তার বিপরীত দিকে ফিরে আসছে, একটু আগে যেটা বোঝাচ্ছিলাম। তার মানে তুমি যদি প্রথম বেগটাকে পজিটিভ চিন্তা করো তাহলে পরের বেগটাকে তোমাকে নেগেটিভ চিন্তা করতে হবে, কারণ বেগ ভেক্টর রাশি, বেগের দিক আছে। তাহলে এই দিকে যখন সে গেল এটা যদি পজিটিভ হয় তাহলে বিপরীত দিকে সে যখন আসছে তখন তার মানটা হবে হচ্ছে নেগেটিভ। তাহলে যেহেতু নেগেটিভ হবে তাহলে এটার অ্যান্সারটা হচ্ছে এম ভি মাইনাস এম ইউ। অবশ্যই মনে করে যেটা করবা, তোমরা কিন্তু অনেকে আমাকে জিজ্ঞেস করতে পারো যে ভাই আমি যদি এম ভি মাইনাস এম ইউ না করে যদি এম ইউ মাইনাস এম ভি করি তাহলে কি হবে? একই হবে। যেহেতু একই হবে একটা মাইনাসের ঝামেলা হবে, এই জন্য ভরবেগের পরিবর্তন বের করার সময় তোমরা সর্বদাই মডুলাস চিহ্ন ব্যবহার করবা, যেন মাইনাসের কোনো ঝামেলা এখানে না হয়। তাহলে সেই ক্ষেত্রে একটু দেখো আমি এখান থেকে এম কমন নিতে পারি। তাহলে যদি আমি এখান থেকে এম কমন নিই তাহলে ব্র্যাকেটের মধ্যে আমি লিখবো হচ্ছে ভি মাইনাস ইউ। তো মডুলাসের মধ্যে ভি মাইনাস ইউ লেখা যে কথা, ইউ মাইনাস ভি লেখা একই কথা, কোনো পার্থক্য নাই। তাহলে আমি একটু আরেকটা লাইন লিখবো, আমি লিখবো হচ্ছে ইউ মাইনাস ভি। তাহলে এম মানে তোমাকে বলা হয়েছে হচ্ছে 200 গ্রাম, তাহলে আমি এসআই একক ব্যবহার করব। তাহলে 200 গ্রামকে আমি ভাগ করব হচ্ছে 1000 দিয়ে, গুণ ইউ মাইনাস ভি। তাহলে ইউটা হচ্ছে আমার 20 মিটার পার সেকেন্ড সূত্রের মাইনাস, তাহলে ভি, তাহলে ভি হচ্ছে ইউ এর সাপেক্ষে হচ্ছে বিপরীত, এই জন্য এখানে একটা অতিরিক্ত একটা মাইনাস আসবে। তাহলে -20 আবার ব্র্যাকেট, তাহলে মাইনাস মাইনাস হবে হচ্ছে প্লাস, তাহলে 40 হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে এখানে শূন্য কেটে দাও, একটা কাটা, একটা একটা কাটা, তাহলে 2/10 থাকবে হচ্ছে 2/10 ইন্টু এখানে থাকবে হচ্ছে 40। তাহলে শূন্য শূন্য কাটা, তাহলে 4 2 হচ্ছে 8। তাহলে তোমার অ্যান্সারটা হবে হচ্ছে 8। তাহলে যেহেতু ভর বেগের পরিবর্তন, তাহলে ভর বেগ, তাহলে ভরের একক হচ্ছে কি? তাহলে ভরের একক হচ্ছে কেজি আর বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। তাহলে প্রশ্ন অ্যান্সারটা হবে 8 কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। এটা অনেকেই কিন্তু অ্যান্সারটা জিরো দেয়, বাট এই প্রশ্নের অ্যান্সার কিন্তু জিরো হবে না। এখন যদি কেউ বেগটাকে যদি ভেক্টর হিসেবে কাউন্ট না করে স্কেলার হিসেবে কাউন্ট করে তাহলে কিন্তু অ্যান্সারটা কিন্তু জিরো হয়ে যাবে। এটা এত কম জন স্টুডেন্ট ক্লাস করে? হুম, তো সর্বনাশ অবস্থা, শুধু গার্জিয়ান কল করা উচিত। ওরা এত ভালো ক্লাস কই পাবে দুনিয়ায়?
দেখো তো ম্যাথটা বুঝছো কিনা। এগুলো তো তাহলে জাবির একটু ফ্রেন্ডদেরকে একটু জানাইতে হবে, যেহেতু আমাদের প্ল্যাটফর্মটা একটু নতুন, স্টুডেন্ট কম। সো ফ্রেন্ডদের একটু জানাইলে একটু সুবিধা হয়, তাহলে একটু স্টুডেন্ট একটু দেখবে ক্লাস বা ভর্তি হবে। এইটুকু সহযোগিতা তো তোমাদের আমাদেরকে করা উচিত। আচ্ছা, হোপফুলি বুঝছো এটা। বেশি ম্যাথ নাই, দুইটা ম্যাথ আছে স্যার, একটু দেখো। এখানে বলা হয়েছে নিউটনের গতির দ্বিতীয় সূত্রে যে 50 মিটার/সেকেন্ড বেগে চলমান 750 কেজি ভরের একটি গাড়ি বেগ 10 সেকেন্ড সময়ে বৃদ্ধি পেয়ে 70 মিটার/সেকেন্ড হলো। গাড়িটি চলতে গাড়ির ইঞ্জিন কি পরিমাণ বল প্রয়োগ করছে? গাড়ি তো আর এমনি এমনি চলবে না, গাড়ির ইঞ্জিন একটা বল প্রয়োগ করবে, ওই বলে কিন্তু গাড়ি চলবে। তো যখন তুমি দেখবা যে কোনো ম্যাথের মধ্যে খুব বেশি কোনো ঝামেলা নাই, সরাসরি শুধু ডেটা দিয়ে দিছে, তখন তুমি যেটা করবা, কি কি ডেটা দেওয়া আছে তুমি সেটা লিখবা। তাহলে 50 মিটার/সেকেন্ড বেগে চলমান, তাহলে প্রথম যে বেগের মানটা থাকবে সেটা হচ্ছে আমরা ধরবো হচ্ছে ইউ। তাহলে ইউ এর মানটা হচ্ছে এত। 750 কেজি ভর, তাহলে ভর এম এর মানটা হচ্ছে 750 কেজি। বেগ 10 সেকেন্ড সময় বৃদ্ধি পায়, অর্থাৎ টি এর মানটা হচ্ছে 10 সেকেন্ড। তাহলে টি এর যে মানটা সেই মানটা হচ্ছে 10 সেকেন্ড। বৃদ্ধি পেয়ে কত হয়? 70 মিটার/সেকেন্ড হয়। তাহলে পরবর্তী বেগ যেটা, তাহলে পরবর্তী বেগটা হবে সর্বদা হচ্ছে ভি। তাহলে ভি এর মানটা হচ্ছে 70 মিটার/সেকেন্ড। গাড়িটি চলতে ইঞ্জিন কি পরিমাণ বল প্রয়োগ করছে? সো বুঝতে পারতেছো, যখন তোমাকে বলের কথা আসবে, তাহলে বল এফ ইকুয়াল টু আমরা জানি হচ্ছে বল এফ ইকুয়াল টু এম এ। তাহলে যদি বল এফ ইকুয়াল টু এম এ হয়, তাহলে এখানে এম এ মানে কি, এটা আমরা আগের ক্লাসগুলোতে আমরা পড়ছিলাম। আমরা পড়েছিলাম ভি ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস এটি। দেন এখান থেকে আমরা তাহলে এটি ইকুয়াল টু পড়েছিলাম হচ্ছে ভি মাইনাস ইউ। আর এর মানটা পড়েছিলাম হচ্ছে তাহলে ভি মাইনাস ইউ বাই হচ্ছে টি। তো তুমি এখানে মানটা বসাই দাও, ভি মাইনাস ইউ ডিভাইড বাই হচ্ছে টি। তাহলে এম এর মানটা হচ্ছে এখান থেকে 750, ভি এর মানটা হচ্ছে এখানে 70, ইউ এর মানটা হচ্ছে 50, আর টি এর মানটা হচ্ছে 10। তাহলে 750 ইন্টু, তার উপরে থাকবে হচ্ছে 20, নিচে থাকবে হচ্ছে 10, শূন্য শূন্য কাটা। তাহলে এখান থেকে টোটাল থাকবে হচ্ছে 1500। তাহলে এফ, তাহলে এফ এর একক হচ্ছে নিউটন। তাহলে ম্যাটার আনসার হবে 1500 নিউটন, অর্থাৎ 1500 নিউটন বলে ইঞ্জিন এই গাড়িটাকে টানার চেষ্টা করছে। আশা করি এটা বুঝতে পেরেছো, সহজ ম্যাথ। আচ্ছা, এবার আমরা একটু দেখবো নিউটনের গতির তৃতীয় সূত্র। এটা অলরেডি আমি তোমার সাথে আলোচনা করেছি। এখান থেকে একটু বোঝার চেষ্টা করো যে এখানে একটা মেয়ে নৌকার উপরে উঠে আছে। নৌকাটা দেখো, একটু খেয়াল করো, এখানে একটা নির্দিষ্ট একটা দূরত্ব দেওয়া আছে। তাহলে এই দূরত্বে নৌকাটা ছিল। যখন এই মেয়েটা এই নৌকা থেকে লাফ দিবে পাড়ে ফেরার জন্য, তাহলে যখন সে লাফ দিল, সামনের দিকে যখন সে লাফ দিবে, তখন কিন্তু অটোমেটিক্যালি সে কিন্তু নৌকার উপরে একটা পিছন দিকে বল প্রয়োগ করবে। তাহলে যদি সে পিছন দিকে একটা বল প্রয়োগ করে, তাহলে এই বলের চলে দেখো নৌকাটা কিন্তু পিছন দিকে চলে গেছে, আর সে কিন্তু সামনের দিকে চলে আসতেছে। এবং এখানকার যে দূরত্ব ছিল সেই দূরত্ব কিন্তু দেখো বেড়ে গেছে। তাহলে কোনটা আগে ঘটছে? অনেকেই বলে যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল একই সাথে ঘটে না। ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল একই সাথে ঘটে না, অন্তত একটা ন্যূনতম একটা সেকেন্ডের ব্যবধানে ঘটে। অন্তত একটা নির্দিষ্ট সময়ের, মানে খুব অল্প হলেও একটা সময়ের ব্যবধানে ঘটে। যখন এই মেয়েটা লাফ দিল, এটা হচ্ছে ক্রিয়া বল, এটাকে বলতেছে আমরা অ্যাকশন। এবং তাতে করে নৌকাটা পিছন দিকে সরে যাচ্ছে, এটা হচ্ছে প্রতিক্রিয়া বল। তাহলে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল সর্বদাই সমান এবং বিপরীত হবে, অর্থাৎ অ্যাকশন আর রিয়াকশন বলের যে মানটা আছে এই মানটা সমান হবে, বাট তাদের দিকটা বিপরীত হবে।
এখানে সে কথাটাই বলা আছে, দেখো যে এফ এ অ্যাকশন ফোর্স আর এফ বি হচ্ছে ব্যাকওয়ার্ড ফোর্স, তাহলে এই দুটো হচ্ছে সমান এবং বিপরীত। তো যদি আমি এই দুটোকে একভাবে লিখি, অর্থাৎ এফ এ এফ বি কে যদি বাম পাশে নিয়ে আসি, তাহলে সেই ক্ষেত্রে এফ এ প্লাস এফ বি ইকুয়াল টু হবে 0। সো তুমি যদি নিউটনের গতির তৃতীয় সূত্রকে এইভাবে না বলো যে প্রত্যেক ক্রিয়ারই একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, এইভাবে তুমি যদি না বলো, বাট তুমি যদি বলো যদি যে প্রতিটি বস্তুর ক্ষেত্রে তার ক্রিয়া এবং প্রতিক্রিয়া বলের যোগফলটা হচ্ছে 0, সেটাও কিন্তু নিউটনের গতির তৃতীয় সূত্র বলা যাবে। তো তোমার কিন্তু পরীক্ষা একটু এভাবে আসতে পারে, বলতে পারে যে আহ কোন একটা বস্তুর ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল যদি এফ এ এবং এফ বি হয়, তাহলে এদের যে যোগফলটা হবে সেটা 0, তাহলে এটা কি? তো এটা কিন্তু নিউটনের গতির তৃতীয় সূত্র। এবার আসো আমরা একটা ইন্টারেস্টিং একটা ম্যাথ দেখবো, যেটা অনেক ইন্টারেস্টিং একটা ম্যাথ। এটা দেখি বুঝতে পারো কিনা, একটু খেয়াল করো ম্যাথটা। তোমার পড়তে বসার দুটি একই ব্র্যান্ডের একই রকমের চেয়ার, অর্থাৎ তোমার বাসায় দুটো একই ব্র্যান্ডের চেয়ার আছে এবং দুটো দেখতে একই রকম। সর্বোচ্চ 550 নিউটন প্রতিক্রিয়া বল দিতে পারে। অর্থাৎ দুটো চেয়ারই, তাহলে প্রতিক্রিয়া বল মানে কি? তুমি যে চেয়ারে বসবা এটা হচ্ছে ক্রিয়া বল, আর চেয়ার যে অপোজিট দিকে একটা বল প্রয়োগ করবে সেটা হচ্ছে প্রতিক্রিয়া বল। তাহলে 550 নিউটন প্রতিক্রিয়া বল দিতে পারে। স্কুল শেষে একদিন তোমার বন্ধু তোমার বাসায় বেড়াতে এলো। স্কুল শেষে একদিন তোমার বন্ধু তোমার বাসায় বেড়াতে এলো। তুমি আর তোমার বন্ধুর ভর যথাক্রমে 50 কেজি এবং 60 কেজি। অর্থাৎ তোমার ভর হচ্ছে 50 কেজি এবং তোমার বন্ধুর ভর হচ্ছে 60 কেজি হলে চেয়ারে 2 পা উঠিয়ে বসে, একটু খেয়াল করো, চেয়ারে 2 পা উঠিয়ে বসে, অর্থাৎ তোমাদের দুইজনেরই পা চেয়ারে থাকবে, তোমাদের পা মেঝেতে থাকবে না। কে আগে নিজের স্কুলের নাম লিখতে পারবা? অর্থাৎ দুটো ফ্রেন্ড একই সাথে চেয়ারে উঠবা, উঠে তোমাদের স্কুলের নাম লিখতে হবে, তাহলে কে আগে নাম লিখতে পারবে? তোমার কাছে মনে হতে পারে এটা তেমন কি, চেয়ারে বসে তো যার স্কুলের নাম ছোট সে আগে লিখে ফেলবে, বাট ব্যাপারটা কিন্তু আসলে কিন্তু সেরকম না। এটা আমার কি দিয়ে করতে হবে? এটা আমার করতে হবে হচ্ছে ওজন বল দিয়ে। তাহলে এর আগে একটা ক্লাসে আমরা দেখছিলাম যে ওজন ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে এমজি, যে ওজন ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে এম জি। তাহলে এটা মানে কি, আমরা যদি একটা জায়গায় বসি, দাঁড়াই, তাহলে সেখানে টোটাল কি পরিমাণ ওজন কাজ করবে? এম ইন্টু জি পরিমাণ। এখন তুমি যেটা, তাহলে তোমার ওজন আমি ধরলাম হচ্ছে ডাব্লিউ ওয়াই, ইউ মানে হচ্ছে ইউ, ডাব্লিউ ওয়াই মানে কি আসবে? সূত্র তো একটাই, এম জি। তাহলে এম মানে কত? এম মানে হচ্ছে তোমার ভর, তাহলে তোমার ভর হচ্ছে 50, আর জি এর মানটা তুমি জানো 9.8। তো 50কে আমরা কি লিখতে পারবো? 50কে আমরা লিখতে পারবো হচ্ছে 5 ইন্টু 10 ইন্টু হচ্ছে 9.8। তাহলে 9.8 কে যদি আমি 10 দ্বারা গুণ করি, তাহলে আমি লিখতে পারবো হচ্ছে 5 ইন্টু 98। তাহলে 5 ইন্টু 98 মানে হচ্ছে কত? 490। তাহলে 490 নিউটন। এটা হচ্ছে কারটা? এটা হচ্ছে তোমার নিজের ওজন, তোমার নিজের ওজন হচ্ছে 490 নিউটন। এবার তোমার ফ্রেন্ড যেটা, তোমার ফ্রেন্ডেরটা আমি দেখলাম হচ্ছে, ধরলাম হচ্ছে ডাব্লিউ এফ, তোমার ফ্রেন্ডের ভর দেওয়া ছিল 60 কেজি, তার ওজন কত হবে? 60 ইন্টু 9.8 হবে। তাহলে 60 লেখা যায় কথা, 6 ইন্টু 10 ইন্টু 9.8 লেখা একই কথা, তার মানে 6 ইন্টু 98। তার মানে এখান থেকে তোমার যে মানটা থাকবে সেটা থাকবে হচ্ছে 588 নিউটন। তাহলে ভালো করে একটু খেয়াল করো, তুমি যখন চেয়ারে বসছো তখন সেই মানটা হচ্ছে 490 নিউটন। তুমি যে চেয়ারে বসে আছো সেই চেয়ারের প্রতিক্রিয়া বল হচ্ছে 550 নিউটন, অর্থাৎ তুমি যে বলটা প্রয়োগ করতেছো তার থেকে বেশি পরিমাণ বল সে সহ্য করতে পারে। তার মানে এই চেয়ারটা তুমি বসে থাকলে চেয়ারটা ভাঙবে না। বাট তোমার ফ্রেন্ড যে চেয়ারে বসছে, তোমার ফ্রেন্ডের যে চেয়ার, তোমার চেয়ার একই চেয়ার, যেহেতু সেটা 550 নিউটন পর্যন্ত প্রতিক্রিয়া বল দিতে পারবে, বাট তোমার ফ্রেন্ডের ওজন কিন্তু 588 নিউটন। ফলে যেটা হবে, চেয়ারে পা উঠিয়ে বসার সাথে সাথে তোমার ওই চেয়ারটা কিন্তু ভেঙে পড়ে যাবে। সো তোমার ফ্রেন্ডটা দেখেছে মাত্র বসছে, মাত্র কলম ধরেছে, কলম ধরা আগে কিন্তু সে ভেঙে পড়ে গেল। তো যেহেতু সে ভেঙে পড়ে যাচ্ছে, তার মানে আলটিমেটলি তুমিই কিন্তু তোমার স্কুলের নামটা
আগে লিখতে পারবা। সো এই ধরনের ম্যাথগুলো তোমাদের পরীক্ষায় আসার পসিবিলিটি হচ্ছে অনেক অনেক বেশি। যেহেতু স্টুডেন্ট এখন কম, আমি আর জিজ্ঞেস করলাম না বুঝছো কিনা। ম্যাথটা দেখো একটু বাসায়, দেখলেই বুঝবা। লাস্ট ম্যাথ। 10 গ্রাম ভরের একটি বুলেট 4 কেজি ভরের একটি বন্দুক থেকে 200 মিটার/সেকেন্ড বেগে নিক্ষিপ্ত হলো, মানে বের হয়ে গেল। বন্দুকটির বেগ কত, বন্দুকটির পশ্চাৎ বেগ কত? এই দুটো খুব ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চিন। একটা হচ্ছে বেগ কত, আর একটা হচ্ছে পশ্চাৎ বেগ কত। এটা তোমরা নর্মালি জানো, বিভিন্ন মুভিতে দেখেছো যে যখন এরকম হয় যে এরকম একটা গুলি করা হয়, তাহলে গুলি সামনের দিকে গেলেও বন্দুকটা কিন্তু পিছন দিকে একটা ধাক্কা খায়। তার মানে গুলির দিক আর বন্দুকের দিক পরস্পর বিপরীত। তাহলে আমরা এতক্ষণ ধরে এটাই পড়ে আসতেছিলাম যে ভরবেগের যে ব্যাপারটা, যে ভরবেগ গুলো হচ্ছে পরস্পর হচ্ছে সমান এবং বিপরীত। তাহলে বুলেট যেহেতু ছোট, তাহলে বুলেটের ভর আমি ধরলাম হচ্ছে ছোট হাতের এম, এবং তার বেগ হচ্ছে স্মলার ভি, যেহেতু সে আকারে ছোট। তাহলে এইটা, এবং বন্দুকের যে এই ভর সেটা হচ্ছে ক্যাপিটাল এম, এবং সেটা হচ্ছে ক্যাপিটাল ভি। তাহলে যেহেতু ভরবেগ হচ্ছে একটা ভেক্টর রাশি, তাহলে এই জন আর এই জন পরস্পরের সমান এবং বিপরীত। একটু আগে আমরা যেটা পড়েছিলাম নিউটনের গতির তৃতীয় সূত্র, এফ ইকুয়াল টু মাইনাস এফ বি, সেম ভাবে আমি বলতে পারি এম ভি ইকুয়াল টু মাইনাস এম ভি। তাহলে এম ভি ইকুয়াল টু মাইনাস এম ভি লেখা যে কথা, এম ইন্টু ভি প্লাস এম ইন্টু ভি ইকুয়াল টু 0, এটা লেখা হচ্ছে একই কথা। তাহলে আসলে আমরা মানগুলো একটু বসাই দিই। তাহলে 10 গ্রাম ভরের একটি বুলেট, যেহেতু 10 গ্রাম, তাহলে এখানে এম এর মানটা হবে হচ্ছে 10/1000। তাহলে 10 গ্রাম ভরের একটি বুলেট 4 কেজি ভরের একটি বন্দুক থেকে 200 মিটার/সেকেন্ড বেগে নিক্ষিপ্ত হলো। তাহলে এখানে ভি এর মানটা হচ্ছে 200, প্লাস এম হচ্ছে 4 কেজি, আর ভি এর মানটা হচ্ছে ভি, ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে 1020, 1020, এটা এটা তুমি কেটে দাও। তাহলে এখানে থাকবে হচ্ছে 2। তাহলে 2 প্লাস 4v ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে 4v ইকুয়াল টু হচ্ছে কত, -2। তাহলে ভি এর মানটা হচ্ছে -1/2। তাহলে ভি এর এককটা হচ্ছে মিটার/সেকেন্ড। তাহলে একটু খেয়াল করে দেখো, ভি এর মানটা হচ্ছে -1/2 মিটার/সেকেন্ড। তাহলে ভি এর যে মানটা আসছে এটা আসছে নেগেটিভ। তার মানে তাহলে গুলির বেগটা ছিল হচ্ছে পজিটিভ, আর বন্দুকের বেগটা আসছে নেগেটিভ। যেহেতু বন্দুকের বেগ নেগেটিভ আসছে, তার মানে তুমি তো বুঝতেই পারতেছো গুলি যেদিকে গেছে বন্দুক তার বিপরীত দিকে গেছে। তাহলে তোমাকে যদি পরীক্ষা যদি প্রশ্ন করে বন্দুকটার বেগ কত, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে অ্যান্সার লিখতে হবে ভি ইকুয়াল টু -1/2 মিটার/সেকেন্ড। যখন পরীক্ষায় প্রশ্ন করবে বন্দুকটার বেগ কত, তখন তোমাকে এই চিহ্নটা অবশ্যই মেনশন করতে হবে। বাট যদি তোমাকে বলে দেয় যে বন্দুকটার পশ্চাৎ বেগ কত, তাহলে পশ্চাৎ মানে কি, পিছন দিকে। গুলি তো অবশ্যই যাবে সামনের দিকে, আর বন্দুক কোন দিকে যাবে, পিছন দিকে। এমনকি আবার বইলা বসো না যে হচ্ছে ডিপজল বা হুমায়ুন ফরিদের মতো গুলি যদি নিজের মাথায় করে তখন বন্দুক কোন দিকে যাবে। তুমি নর্মালি ধরো যে যুদ্ধক্ষেত্রে যেদিকে গুলি করা হয় এটাই তুমি ধরো, যে গুলি সামনের দিকে গেলে বন্দুক আসবে হচ্ছে পিছনের দিকে। বাট যেহেতু তোমাকে দিক উল্লেখ করে দিছে, পশ্চাৎ শব্দটা উল্লেখ করে দিয়েছে, এখন কিন্তু এখানে আর মাইনাসটা তুমি আর দিতে পারবা না। এখন তোমাকে শুধু উল্লেখ করতে হবে হচ্ছে হাফ, অর্থাৎ 0.5। যখন তুমি পশ্চাৎ বেগ বেগ বলবা, তখন তোমাকে বলতে হবে ভি এর মানটা অনলি 0.5 মিটার/সেকেন্ড। এই হচ্ছে আজকে টোটাল ক্লাস। আর আজকে আমি আলাদা করে কোনো অ্যাসাইনমেন্ট দিলাম না, কারণ গত ক্লাস আজকের ক্লাস দুটোই হচ্ছে একটু ক্রিটিক্যাল। সো তোমাদের যেটা অ্যাসাইনমেন্ট যারা থাকবে, যারা এখন ক্লাস করতেছো, সম্পূর্ণ ক্লাস, ক্লাস বলতে আজকের ক্লাস না, শুধু আজকের ক্লাস এবং গত ক্লাস ভালো করে করবা। আবার দেখবা প্রত্যেকটা ম্যাথে টপিকে কি কি বোঝানো হয়েছে, কত ক্রিটিক্যাল বিষয় আলোচনা করা হয়েছে, সেটা বোঝার চেষ্টা করবা। এরপর যে ম্যাথগুলো এখানে দেওয়া আছে, সেই ম্যাথগুলো তোমার মতো করে, আমি যেভাবে করছি এমনটাই করতে হবে এমন কোনো কথা নাই, তুমি তোমার মতো করে আরেকবার করে সলভ করবা। এটা হচ্ছে আজকের অ্যাসাইনমেন্ট। 2 মিনিট, কারো কিছু বলার থাকলে বলতে পারো। ওভারঅল পুরো ক্লাস নিয়ে কিছু বলার থাকলে বলতে পারো। আজকে পর্যন্ত ক্লাসে যতটুকু পড়ানো হয়েছে এই চ্যাপ্টারে,
এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এবং তোমাদের প্রশ্নগুলো কিন্তু এখান থেকে হওয়ার পসিবিলিটি বেশি। পসিবিলিটি বললে ভুল হবে, এখান থেকেই হবে আসলে। পাপন লিখেছো আমাদের স্কুলে এগুলো কখনো বোঝায় নাই, এটা শুধু তোমাদের স্কুলে না, এটা কোনো স্কুলেই বোঝায় নাই। তুমি বিশেষ না হলে অন্যান্য স্টুডেন্টদেরকে একটু জিজ্ঞেস করে ফেলতে পারো, দেখবা যে সবাই তোমাকে একই কথাই বলবে। এক্সাম কবে হবে জাবির, এটা হচ্ছে জানাই দিব। তুমি যে কোন এক্সামের কথা জিজ্ঞেস করছো? শুধু সূত্র বোঝাইছে, এটা শুধু তোমার স্কুল না, বললাম তো এটা সব স্কুলে সেম অবস্থা। সব স্কুলে জিনিসগুলো শুধুমাত্র সূত্রই বোঝানো হয়, সূত্র এবং ম্যাথ। যেটা হচ্ছে মান্থলি টেস্ট, এটা জানাবো, বাট এটার আগে তোমাদের সবার গার্জেনের সাথে কথা বলবো আমরা, মানে জানাই দিব। পরীক্ষা টরীক্ষা নিয়ে চিন্তা করার দরকার নাই। আর ক্লাস টেস্ট যেগুলো সেগুলো তো হচ্ছে, তোমরা তো দাও না আর কি। ওদের স্কুলের পরীক্ষা? ও আচ্ছা। তোমাদের স্কুলের পরীক্ষা তো আমি তো ঠিক জানি না, জুন নেক্সট পরের মাসে নাকি হওয়ার কথা। তো ঠিক আছে তাহলে, আমাদের স্কুলে কিছুই বোঝায় নাই। 7 তারিখ। কিছু যদি না বোঝায় তাহলে তোমরা আসলে পড়বা কি, পরীক্ষা দিবা কি? বা সে কেন হাইড করে, এগুলো অ্যান্সার এখন না দিয়ে যাবির, এগুলো থাক। তো ঠিক আছে তাহলে, তাহলে আজকে হচ্ছে এতটুকুই। নেক্সট ক্লাসে তোমার সাথে দেখা হবে, কালকে তো ম্যাথ ক্লাস তোমাদের সাথে। কইরো।